হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে পলিটির আরও একটা সেশন নিয়ে আমি চলে এসেছি। আমাদের অলরেডি ফান্ডামেন্টাল রাইটের দুটো পার্ট এসে গেছে, ডিপিএসপি এসে গেছে, ফান্ডামেন্টাল ডিউটিসও এসে গেছে। তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ ওই চ্যাপ্টারগুলো থেকে এসএসসি থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে। ওকে, তো আজকে আমরা 2023-24 সালের একদম রিসেন্ট যে সিএইচএসএল হয়েছে আর সিপিও এক্সাম হয়েছে, তো সেটার যে সমস্ত পলিটির কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আর্টিকলস রিলেটেড, সেই কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি আজকে। তো সেই কোয়েশ্চেনগুলো আজকে ফার্স্টে আলোচনা করব, আর তারপর কয়েকটা কোয়েশ্চেন আছে যেটা 2023-এর এসএসসির এক্সামে এসেছে, সেগুলোও আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখি কি কি কোয়েশ্চেন আছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আর্টিকেলস 341 সাবক্লজ 1, তাই তো? আর হচ্ছে আর্টিকেল 351 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর রিলেটেড টু দ্য আর্টিকেল 344-এর সাবক্লজ 1 আর 351। দেখো, এটা হচ্ছে রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, তো যেটা কোথায় আছে? যেটা আছে 343 থেকে 351 নম্বর আর্টিকেল হচ্ছে ল্যাঙ্গুয়েজের আর্টিকেল রেঞ্জ। ঠিক আছে, তো সেটা কোথায় আছে? সেটা এখানে দেখো, শিডিউল জানতে চেয়েছে, 3rd শিডিউল, 6th শিডিউল, 5th শিডিউল নাকি 8th শিডিউল। তো 8th শিডিউলেই ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, তাই তো? যেখানে 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখো 344-এর 1-এ কী আছে? 344-এর 1-এ আছে যে হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে কমিটি তৈরি করতে পারবেন ল্যাঙ্গুয়েজ রিলেটেড, যেখানে একজন চেয়ারপারসন থাকবেন আর কিছু মেম্বার থাকবেন যারা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলোকে রিপ্রেজেন্ট করছেন। আর 351-তে কী আছে? হিন্দি ল্যাঙ্গুয়েজকে প্রমোশন করার ব্যাপারে যে সমস্ত কাজগুলো করা হবে, মেজার্সগুলো নেওয়া হবে, সেটা 351 নম্বর আর্টিকেল। তাহলে 343 থেকে 351 হচ্ছে রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা কোথায় দেখতে পাই? 8th শিডিউলে দেখতে পাই। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। সাপোজ আ মাইন ওয়ার্কার আস্কস হিজ সান এজ 9 ইয়ার। একজন মাইন ওয়ার্কার, ঠিক আছে, তার ছেলের বয়স কত? 9 বছর। ঠিক আছে, টু হেল্প হিম ইন হিজ ওয়ার্ক ইনস্টেড অফ গোয়িং টু স্কুল। স্কুলে যাওয়ার পরিবর্তে তার বাবা চাইছে যে তার ছেলে যার কিনা বয়স 9 বছর, সে যেন তাকে হেল্প করে, মাইন ওয়ার্কার। ঠিক আছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইল বি ভায়োলেটেড ইন দিস কেস? কোন আর্টিকেলটা এখানে ভায়োলেটেড হচ্ছে? আচ্ছা, একটা কথা বলি যে আমি তো কোয়েশ্চেনগুলো 50 কোয়েশ্চেন আলোচনা করব, আমার সাথে সাথে তোমরা আনসার করার চেষ্টা করো যে কোনটা হবে আনসার। এবার লাস্টে 50 কোয়েশ্চেন ডান হয়ে গেলে স্কোরটা ক্যালকুলেট করো যে তোমরা 50-এ কত পেলে। ঠিক আছে, তো সেটা কমেন্টে লেখো। যে টপ স্কোরার হবে তার জন্য থাকবে আমাদের তরফ থেকে একটা চকলেট। তো চলো এবার আলোচনা করি তাহলে উত্তরটা। দেখো, এখানে হচ্ছে মাইন ওয়ার্কের কথা বলা হচ্ছে। আর্টিকেল 23 অ্যান্ড 24 কি ছিল? পড়া তো হয়ে গেছে, ফান্ডামেন্টাল রাইট। এটা ছিল এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে যে সমস্ত অধিকারগুলো আমাদের আছে সেইগুলো। তো এই 24 নম্বর আর্টিকেলেই বলা হচ্ছিল আপ টু 14 ইয়ার্স, 14 বছরের নিচের কোনো বাচ্চাকে কোনো হ্যাজার্ডাস, মাইন বা হার্মফুল কোনো অ্যাক্টিভিটিসে এমপ্লয় করা যাবে না, তাই তো? তো এখানে তাহলে 24 নম্বর আর্টিকেলই ভায়োলেট হচ্ছে, যে 9 বছর বয়সী 14 বছরের নিচে তাকে মাইনে কাজ করার কথা বলা হচ্ছে, তার মানে 24 নম্বর আর্টিকেলই ভায়োলেট হচ্ছে। আর্টিকেল 18-এ কি আছে দেখো? আর্টিকেল 18-এ আছে অ্যাবলিশন অফ টাইটেলসের অ্যাবলিশনের কথা। আর 20-তে কি আছে? কনভিক্ট হয়ে, অফেন্স করে কনভিক্ট হয়ে যাওয়ার পর যে রাইটগুলো কনভিক্ট পায় সেইগুলো। আর 29-এ কি আছে? 29-এ আছে যে মাইনরিটিসরা এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারবে, সেটা তো 30 নম্বর আর্টিকেল, তাই তো? 29-এ তাহলে কি আছে? 29-এ আছে যে এডুকেশনাল ইনস্টিটিউশনে যে কেউ অ্যাডমিশন নিতে পারবে, সেখানে কোনো বাধা নেই, তাই তো? সেটা 29 নম্বর। মানে মাইনরিটিসদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার কথা বলা হয়েছে মেনলি আর্টিকেল 29-এ। 30-তে কি বলা হয়েছে? 30-তে বলা হয়েছে যে এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারবে মাইনরিটিসরা, আর সেটাকে চালাতে পারবে। এই ছিল সেকেন্ড কোয়েশ্চেন। চলো থার্ড কোয়েশ্চেন কি বলছে? রিজার্ভেশন ইন প্রমোশন কামস আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? কিসের রিজার্ভেশনের কথা বলা হচ্ছে? প্রমোশন। রিজার্ভেশন ইন প্রমোশন কামস আন্ডার হুইচ আর্টিকেল?
দেখো এখানে হচ্ছে 16 নম্বর আর্টিকেলের কথা বলা হবে। 16 নম্বর আর্টিকেলে আছেটা কি? 16 নম্বর আর্টিকেলে আছে যে পাবলিক এমপ্লয়মেন্টে সবাই সমান অপরচুনিটি পাবে, তাই তো, এমপ্লয়মেন্ট আর অ্যাপয়েন্টমেন্টে। তো সেখানে দেখো এখানে কিন্তু ডাইরেক্ট আর্টিকেল দেয়নি, সাবক্লজ করে দিয়েছে। এটার আনসার হবে আর্টিকেল 16 সাবক্লজ 4A। দেখো 16তে তাহলে বললাম কি আমি, যে পাবলিক এমপ্লয়মেন্টে সবাই সমান অপরচুনিটি পাবে। 16র সাবক্লজ 1-এ 1, 2, 3, 4 আর 5 এরম করে 5টা সাবক্লজ আছে, যার 4-এর আবার দুটো ভাগ আছে। 4-এর A যেটা কিনা এই রিজার্ভেশন ইন প্রমোশন, আর 4-এর B আছে। তো এখন সাবক্লজ থেকে কোয়েশ্চেন হয় 1-এ কি আছে না, হচ্ছে এই মানে এমপ্লয়মেন্টে হচ্ছে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, সবাই সমান অপরচুনিটি পাবে, সেইটা বলা হয়েছে 16 সাবক্লজ 1-এ। 2-তে কি বলা হয়েছে? 2-তে বলা হয়েছে, 15তে আমরা কি পড়েছি, রিলিজিয়ান, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, রেস এসবের বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না, মানে 5টা গ্রাউন্ডের কথা বলা হয়েছে মেনলি। এখানে 7টা গ্রাউন্ড। 7টা গ্রাউন্ড কি কি? ওই যেগুলো 5টা পড়েছি সেটা তো থাকবেই, মানে রিলিজিয়ান, কাস্ট, সেক্স, রেস অ্যান্ড প্লেস অফ বার্থ, এই 5টা থাকবে। নতুন যে দুটো জুড়বে সেটা হচ্ছে ডিসেন্ট আর হচ্ছে রেসিডেন্স। এই সবের বেসিসে কাউকে পাবলিক এমপ্লয়মেন্টে ডিসক্রিমিনেশন করা যাবে না, সেটা বলছে 16-এর 2 সাবক্লজ 2। 16-এর 3-তে কি বলছে? 16-এর 3-তে বলছে যে হচ্ছে ধরো এই যে বলছে রেসিডেন্সের বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না, কিন্তু 3-এ এক্সেপশন। ধরো কোনো একটা ধরো ট্রাইবাল এরিয়া, ধরো বললাম আমি ছত্তিশগড়, যার ম্যাক্সিমাম পোর্শন হয়তো অনেক বেশি ব্যাকওয়ার্ড, ধরো এই পোর্শনটা অনেক বেশি ব্যাকওয়ার্ড, তো সেইখানে কিন্তু রিজার্ভেশন স্টেট প্রোভাইড করবে, ঠিক আছে? যেটা অনেক বেশি ব্যাকওয়ার্ড জায়গা সেখানে কিন্তু রিজার্ভেশন পাবলিক এমপ্লয়মেন্টে দেওয়া হবে, ঠিক আছে? আর 4-এ কি আছে? 4-এ আছে এসসি, এসটি আর ওবিসিকে 50% অবধি কোটা প্রোভাইড করা হবে পাবলিক এমপ্লয়মেন্টে, তাই তো? কোটা প্রোভাইড করা হবে। 4-এর এতে কি বলছে? 4-এর এতে বলছে রিজার্ভেশন ইন প্রমোশন। 4-এর বিতে বলছে যে 50% কোটা দেওয়া হচ্ছে, সেটা কিছু ক্ষেত্রে 50% এক্সিড করে যেতে পারে। কখন? যখন ধরো 100%-এর যে 50% পড়ে রয়েছে সেটা ফিল্ড হয়নি, যে জেনারেলদের জন্য যে 50%টা রেখে দেওয়া হয়েছে সেটা ফিল্ড হয়নি, তখন এই 50% মানে এই কোটার 50%টা এক্সিড করতে পারে, যেটা কিনা বলছে 4-এর বি। আর 5-এ কি বলছে? রিলিজিয়াস ইনস্টিটিউশনে সেখানে কিন্তু ডিসক্রিমিনেশন হবে, সেটা বলছে 16 সাবক্লজ 5। ধরো একটা কি বলবো, ধরো রামকৃষ্ণ মিশন, সে ধরো সেই সমস্ত মানুষদেরকেই চাইছে, মানে সন্ন্যাসীদেরকে চাইছে, তো সেখানে দেখো কিন্তু সবার জন্য ওপেন নয়, কিছু সার্টেন সেকশন অফ পিপলদের জন্য সেটা অ্যালাউ করা হচ্ছে সেখানে, তো সেইটা বলছে 16 সাবক্লজ 5। এই ছিল 16-র 5টা সাবক্লজ, ঠিক আছে? আর রিজার্ভেশন ইন প্রমোশন কোথাতে আসছে? 4-এর এতে আসছে, 16-র 4-এর এ, ঠিক আছে? চলো নেক্সট, আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এন্টেইলস। 15 নম্বর আর্টিকেল। 15 নম্বর আর্টিকেলে কি কালচারাল আর এডুকেশনাল রাইট আছে? নেই। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন, in matter relating to employment or appointment, এটা তো আর্টিকেল 16 এক্ষুনি পড়লাম। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন 19 নম্বর আর্টিকেলের সাবক্লজ 1-এর ক্লজ 1-এর সাবক্লজ এতে আছে। Prohibition in discrimination against any citizen on ground only of religion, race, caste, sex, place of birth, এই 5টা গ্রাউন্ডের বেসিসে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, সেটা কে বলছে? আর্টিকেল 15। ওকে, নেক্সট কোয়েশ্চেন। উইথ রেফারেন্স টু দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপির কথা বলা হচ্ছে, ঠিক আছে? contained in the constitution of India, which of the following statement is are correct? কি জানতে চেয়েছে? স্টেটমেন্ট কোনটা কারেক্ট। কোয়েশ্চেন কিন্তু ইনকারেক্ট কারেক্ট আসে সব সময় যখন আনসার করবে
কেয়ারফুলি কোয়েশ্চেনটা পড়বে। এই তিনটে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তার মধ্যে কোনটা কারেক্ট। ওকে, Article 37 of the Constitution of India provides that directive principle of state policy are enforceable in the High Court only. ডিপিএসপি কে এনফোর্স করানো যাবে শুধুমাত্র হাইকোর্ট দিয়ে, ডিপিএসপি কে তো এনফোর্সই করানো যায় না, কোনো কোর্ট দিয়েই করানো যায় না, তাহলে এই স্টেটমেন্টটা ভুল। নেক্সট দেখো, আর্টিকেল 36 provide that the state shall strive to minimize the inequalities in income amongst individual and groups of people. 36 নম্বর আর্টিকেল মিনিমাইজ করতে চাইছে ইনইকুয়ালিটিকে? না, এটা তো আর্টিকেল 38, তাই তো, এটাও ভুল সেন্টেন্স। 39 provide that the state shall direct its policy towards securing that there is equal pay for equal work for both men and women. both men আর women কে একই কাজের জন্য একই পে করতে হবে। তো এই স্টেটমেন্টটা তাহলে ঠিক, এটা 39 এর সাবক্লজ ডি তে আছে। তাহলে এখানে কি হবে? অপশন না কিছু ভুল হয়ে গেছে। দেখো, এটা শুধুমাত্র সাবক্লজ মানে স্টেটমেন্ট তিনটাই শুধুমাত্র ঠিক, তো অনলি 3 দেওয়া উচিত ছিল। এইটা যদি, এইটাই আনসার হবে, ঠিক আছে, তিনটা আনসার হবে, অনলি 3 এখানে কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ প্রভিশন ফর লিগাল এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। এখানে কি বলছে? ড্যাশ অফ দ্য কত নম্বর আর্টিকেল কনস্টিটিউশনের লিগাল এনফোর্সমেন্টের কথা বলছে? কিসের লিগাল এনফোর্সমেন্ট? ফান্ডামেন্টাল রাইটের। ফান্ডামেন্টাল রাইটের লিগাল এনফোর্সমেন্টের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 32-তে, যেখানে কিনা সুপ্রিম কোর্ট 5টা রিট ইস্যু করতে পারে ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করানোর জন্য, তাই তো? পরের আর্টিকেলগুলো নিজেরা চেষ্টা করো। দ্য সুপ্রিম কোর্ট ইন মে 2023 observed that it can give divorce on the ground of irretrievable breakdown of marriage by exercising its discretionary power under. ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন এসএসসি করেছে, যে হচ্ছে মে 2023 সালে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে ডিভোর্স একজন কাপলকে দেওয়া যাবে কিসের গ্রাউন্ডে? না, ইররিট্রিভেবল ব্রেকডাউন অফ ম্যারেজ, যে ম্যারেজের আর সার্ভাইভ করার কোনো চান্স নেই। ধরো একজন হাজব্যান্ড ওয়াইফের ম্যারেজ হয়েছে, তারপর ধরো তারা 6 মান্থ একসাথে থেকেছে, দিয়ে ধরো প্রায় 6-7 বছর আর একসাথে থাকে না, তো এই ক্ষেত্রে কি ধরা হবে? এই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তো সেখানে হচ্ছে বেশ কিছু বছর ধরে না সাথে থাকার ফলে ইররিট্রিভেবল ব্রেকডাউন হচ্ছে, সেই গ্রাউন্ডে সুপ্রিম কোর্ট হচ্ছে ডিভোর্স দিচ্ছে তাদেরকে। তো সেটা কত নম্বর আর্টিকেলের আন্ডারে দেওয়া হচ্ছে? দেখো 142 নম্বর আর্টিকেলে কি বল, এটার আনসার হবে 142 নম্বর আর্টিকেল, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে? এখানে সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছে অ্যাবসলিউট জাস্টিস দেওয়ার, ঠিক আছে? টেরিটরির মধ্যে যে কোনো জায়গায় অ্যাবসলিউট জাস্টিস দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে আছে, যেটা আর্টিকেল 142 দিচ্ছে সুপ্রিম কোর্টকে। সেখানে সেই গ্রাউন্ডে, কিসের গ্রাউন্ডে দেওয়া হচ্ছে? ইররিট্রিভেবল ব্রেকডাউন অফ ম্যারেজ, যেটার ভার্ডিক্ট এসছে মে 2023-এ একজন কাপলকে ডিভোর্স দিয়েছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেন। আ হাউসমেট কি বলছে? A housemaid gets her 12-year-old daughter, 12 বছর বয়সী একজন তার মেয়ে, to help in her work as a house cleaner. কিসের হিসেবে কাজ করতে বলছে? হাউস ক্লিনার হিসেবে at a residential colony instead of sending her to school. স্কুলে পাঠাচ্ছে না, স্কুলে না পাঠিয়ে কি করছে? হাউস ক্লিনারের কাজ করাচ্ছে তার মা। তো সেখানে দেখো কি বলছে, which fundamental duty, okay, which fundamental duty is violated by the housemaid. housemaid কোন ফান্ডামেন্টাল ডিউটিকে ভায়োলেট করছে? টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজর্ব ভায়োলেন্স, মনে হচ্ছে এটা হবে, এটা তো হবে না, পাবলিক প্রপার্টি ড্যামেজ হচ্ছে না এখানে। টু প্রমোট হারমোনি অ্যান্ড স্পিরিট অফ কমন ব্রাদারহুড, সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার কথা, এটাও হবে না। টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস, এটাও হবে না, ন্যাশনাল সার্ভিসের কোয়েশ্চেনই আসছে না। টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু হিজ অর হার চাইল্ড, ফান্ডামেন্টাল ডিউটি, লাস্ট ফান্ডামেন্টাল ডিউটি 51A
সাবক্লজ ক্লজ এর সাবক্লজ কে তে বলা হয়েছে যে হচ্ছে একজন প্যারেন্টের উচিত 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের এডুকেশনাল অপরচুনিটি দেওয়া। তো এখানে কি ভায়োলেট হচ্ছে তাহলে? টু প্রোভাইড অপরচুনিটি ফর এডুকেশন টু হিজ অর হার চাইল্ড। ওকে, এইটা হবে আনসার, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, a school teacher asks student to stand up every time national anthem is sung। ঠিক আছে, লাস্ট ক্লাসেই আমি বলছিলাম যে যখন ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হয় তখন উঠে দাঁড়াতে হয়। তো এটা কোন ফান্ডামেন্টাল, হুইচ আর্টিকেল এনশ্রাইন্স দিস ফান্ডামেন্টাল ডিউটি, কোন আর্টিকেলে এই ফান্ডামেন্টাল ডিউটিটার মেনশন আছে? 51 সাবক্লজ ডি, 51 সাবক্লজ সি, 51 সাবক্লজ বি, নাকি 51 সাবক্লজ এ সাবক্লজ এ? এটাই তো হবে। ফান্ডামেন্টাল ডিউটির আর্টিকেল তো একটাই, 51 এ, তাই তো? ক্লজ এ, তার সাবক্লজ এ তে দেওয়া রয়েছে যে ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করতে হবে, তাই তো? তাহলে অপশন কি হবে? 51 এর সাবক্লজ এ। নেক্সট কোয়েশ্চেন, which set of article in the Constitution of India known as cultural and educational right? কালচারাল আর এডুকেশনাল রাইটের আর্টিকেল রেঞ্জ জানতে চেয়েছে, 19-20 নাকি 29-30 নাকি 14-15 নাকি 23-24? দেখো এই দুটো রেঞ্জই ভুল দেওয়া আছে। 23-24-এ আছে এক্সপ্লয়টেশন, 29-30-এই আছে কালচারাল আর এডুকেশনাল রাইটের কথা। ঠিক আছে, তো এটার আনসার কি হবে? 29-30। নেক্সট কোয়েশ্চেন, which article provide that all minorities have the right to establish and administer educational institution of their choice? কি বলছে, কোন আর্টিকেলে বলা হয়েছে সমস্ত মাইনরিটিসদের কাছে রাইট আছে টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন? এক্ষুনি পড়লাম যে কালচারাল আর এডুকেশনাল রাইট কোথায় আছে, 29 আর 30। তো 30 নম্বর আর্টিকেলই বলছে যে মাইনরিটিসরা এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরিও করতে পারবে, অ্যাডমিনিস্টারও করতে পারবে। ঠিক আছে, 32 নম্বর আর্টিকেলে কি আছে? রিট, তাই তো? সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারবে। 24-এ 14 বছর বয়সী বাচ্চা, মানে 14 বছরের নিচে কোনো বাচ্চাকে হার্মফুল অ্যাক্টিভিটিসে এমপ্লয় করা যাবে না। 26 নম্বর আর্টিকেল কি আছে? যে রিলিজিয়ান, তাই তো? রিলিজিয়ান অ্যাফেয়ার ম্যানেজ করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন, which of the following articles in the Constitution of India provide protection to President and Governor and Raj Pramukhs? ঠিক আছে, কোন আর্টিকেলে প্রেসিডেন্ট, গভর্নর আর রাজ প্রমুখকে প্রোটেকশন দেওয়া হয়েছে? তো এটা হবে দেখো আর্টিকেল 361, এরা আইনের ঊর্ধ্বে। কে কে? গভর্নর, প্রেসিডেন্ট আর রাজ প্রমুখ, যেটা কিনা আর্টিকেল 361 বলছে এক্সেপশন টু, কোন আর্টিকেলের এক্সেপশন? আর্টিকেল 14 এর এক্সেপশনে যাচ্ছে 361। প্রেসিডেন্ট, গভর্নর আর রাজ প্রমুখ এরা আইনের ঊর্ধ্বে। ঠিক আছে, অপশন এ হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আন্ডার দ্য ডিসক্রিশনারি পাওয়ার অফ হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিড দ্য সুপ্রিম কোর্ট, এটা সুপ্রিম কোর্ট, হ্যাঁ, অফ দ্য ইন্ডিয়া রেকগনাইজ আ সেক্স ওয়ার্ক অ্যাজ আ প্রফেশন? ঠিক আছে, কোন ডিসক্রিশনারি পাওয়ারের কথা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট রেকগনাইজ করছে সেক্স ওয়ার্কারদের সেক্স ওয়ার্ক অ্যাজ আ প্রফেশন? ওই একই আর্টিকেল একটু আগে যেটা বলছিলাম যে সুপ্রিম কোর্টের কাছে অ্যাবসলিউট পাওয়ার আছে জাস্টিস দেওয়ার, সেটা আর্টিকেল 142তেই বলা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 142 আন্ডারেই সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে সেক্স ওয়ার্ক অ্যাজ প্রফেশন। ওকে, 40-এ কি আছে? অ্যানসিলিয়ারি পাওয়ার। 41-এ সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সেটা সমস্ত টেরিটরিতে বাইন্ডিং থাকবে। আর 43 নম্বর আর্টিকেলে কি আছে? যে যে সিভিল আর জুডিশিয়াল অথরিটিগুলো আছে, সরি প্রেসিডেন্ট কনসাল্ট করতে পারবে সুপ্রিম কোর্টের সাথে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, which article of the constitution deal with citizenship? আর্টিকেল মানে আর্টিকেল রেঞ্জ জানতে চেয়েছে সিটিজেনশিপের। ঠিক আছে, তো কি হবে? দেখো 1 থেকে 4 আছে, 1 থেকে 4 আর্টিকেল রেঞ্জে আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তাই তো? আর 5 থেকে 11তে কি আছে? সিটিজেনশিপ।
তাই তো? এখানে সিটিজেনশিপেরই জানতে চেয়েছে, তো আর্টিকেল হবে 5 to 11, এটাই হবে আনসার। চলো নেক্সট হচ্ছে কি বলছে, ইন আ ইনস্টিটিউশন ওয়্যার আ ফিমেল, একজন ফিমেল অ্যান্ড একজন মেল, বি হচ্ছে একজন মেল, আর ওয়ার্কিং ইন সেম অফিস, সেম ডেজিগনেশন, সেম অফিসে কাজ করে, তাদের ডেজিগনেশনও সেম, সেম নেচার অফ ওয়ার্ক, তারা কাজও করে একই রকম, মানে একই নেচারের কাজও করে, বাট আনইকুয়াল পেমেন্ট হয় তাদের। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন উইল বি অ্যাপ্লিকেবল? ঠিক আছে, তো আনইকুয়াল পেমেন্ট হচ্ছে এটা কোন আর্টিকেলকে ভায়োলেট করছে? 39-এর ডি, তাই তো? 39-এর ডিতেই তো বলা হয়েছে যে মেন আর উইমেনকে ইকুয়াল পেমেন্ট করতে হবে, তাই তো? একই কাজের জন্য অবভিয়াসলি। 21-এ কি বলা হয়েছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। 18-তে অ্যাবলিশন অফ টাইটেলস। আর 48-এর এটা তোমরা কমেন্ট করে বলো কি হবে আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন মেনশন অ্যাবাউট এস্টাবলিশিং অ্যান্ড মেনটেনিং ইনস্টিটিউশন ফর, দেখো সবসময় দেখবে, রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস। লিঙ্গুইস্টিক বা মানে মাইনরিটিসের কথা কিন্তু বলেনি, রিলিজিয়াস আর চ্যারিটেবল পারপাসের জন্য এস্টাবলিশ আর মেনটেন করতে পারবে ইনস্টিটিউশন। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? এটা আর্টিকেল 26-এ বলা হয়েছে কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু মাইনরিটিসদের কথা বলেনি, সুতরাং 30 মেরে দিয়ে চলে আসবেন আনসারে। চলো নেক্সট কোয়েশ্চেন, which article of the constitution mention that the parliament consists of president, two houses known as the council of state and the house of people? মানে কোন আর্টিকেল বলছে যে একজন প্রেসিডেন্ট থাকবেন পার্লামেন্টে? পার্লামেন্ট কি দিয়ে তৈরি না? একজন পার্লামেন্ট, ধরো এইটা বলছে পার্লামেন্টের পার্ট কারা? পার্লামেন্টের পার্ট হচ্ছেন প্রেসিডেন্ট আর রাজ্যসভা, মানে যেটা কিনা বলা হচ্ছে, কি বলা হচ্ছে? কাউন্সিল অফ স্টেট, রাজ্যসভা, আর হচ্ছে এলএস মানে হাউস অফ পিপল, হাউস অফ দ্য পিপল মানে হচ্ছে লোকসভা। এইটা হচ্ছে কোয়েশ্চেন। তো কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে? 79 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, পার্লামেন্টের কথা বলা হয়েছে। কত নম্বর আর্টিকেল? 79। 70-তে কি বলা হয়েছে? 70-তে ভাইস প্রেসিডেন্ট আছেন, ঠিক আছে? তো তিনি যে প্রেসিডেন্টের কাজ করতে পারেন কি কি কন্ডিশনে? যদি প্রেসিডেন্ট হঠাৎ মারা যান তাহলে, ঠিক আছে? ক্যাজুয়াল ভ্যাকেন্সি নয় কিন্তু। 65 নম্বর আর্টিকেলও রয়েছে, 65 নম্বর আর্টিকেলেও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারবেন। কখন? যদি ক্যাজুয়াল ভ্যাকেন্সি হয়, মানে হঠাৎ করে ধরো শরীর খারাপ হয়েছে, কাজ নিজে কাজ পারফর্ম করতে পারছেন না, তখন। আদার কন্টিনজেন্সিস মানে ধরো মারা গেলেন, তখন অকস্মাৎ কিছু একটা হলো, তখন 70 নম্বর আর্টিকেলের আন্ডারে ভাইস প্রেসিডেন্ট হয়ে কাজ করতে পারবেন। আর 73-তে কি বলা হয়েছে? এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়নের কথা বলা হয়েছে। ও 82 নম্বর আর্টিকেল থেকে গেছে। 82 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে না হচ্ছে রিঅ্যাডজাস্টমেন্ট আফটার ইচ সেন্সাস। প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, যদিও বা অনেক বছর ধরে সেন্সাস হচ্ছে না। তো এই 10 বছর অন্তর যদি সেন্সাস হয় তাহলে কি হবে? পপুলেশন যে বেড়েছে সেটার জন্য সিটও তো বাড়াতে হবে, মানে পার্লামেন্টে, লোকসভা, রাজ্যসভায়। তো সেইটা প্রত্যেক সেন্সাস হয়ে যাওয়ার পর সিটের যে রিঅ্যাডজাস্টমেন্ট হবে সেইটা বলা হয়েছে আর্টিকেল 82-তে। ওকে, চলো নেক্সট। Which of the following articles of the Constitution state that I shall be the duty, sorry, এটা it হবে, হ্যাঁ, it shall be the duty of every citizen of India to promote harmony and the spirit of common brotherhood. হারমোনির কথা বলেছে আর ব্রাদারহুডের কথা বলেছে। amongst the people of India transcending religious, linguistic and regional or sectional diversity to renounce practice of derogatory to the women. দেখো কোয়েশ্চেন পড়ে জানতে পারছো যেটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি থেকে কোয়েশ্চেন হয়েছে। তো আমি সেদিন বলেছিলাম যে হচ্ছে কিওয়ার্ড ধরবে, এত বড় বড় আর্টিকেল মনে রাখা সম্ভব নয়। তো হারমোনি আর ব্রাদারহুডের কথা কোথায় বলা হয়েছিল? 51 ক্লজ এর সাবক্লজ ই-তে বলা হয়েছিল, তাই তো? স্পিরিট অফ কমন ব্রাদারহুড আর হচ্ছে কি জানো, ডেরোগেটারি টু দ্য ডিগনিটি অফ উইমেন, এটা 51 এর ক্লজ এর সাবক্লজ ই-তে বলা হয়েছে। অন্যগুলো তোমরা ট্রাই করো।
Next question. Article 20 of the Constitution of India is related to. Article 20 কিসের সাথে related? Protection in respect of conviction for offence, নাকি abolition of titles, নাকি equality of opportunity in matter of public employment, নাকি freedom to manage religious affair? Protection in respect of conviction for offence, তাই তো? এটা আর্টিকেল 20, abolition of titles হচ্ছে আর্টিকেল 18, equality of opportunity in matter of public employment আর্টিকেল 16, আর freedom to manage religious affair আর্টিকেল 26. Next, which clause of article 20 incorporate the doctrine of double jeopardy? Double jeopardy doctrine article 20 তে আছে, সেটা বলে দিয়েছে। এটা বলেছে যে কোন ক্লজে আছে, ঠিক আছে, কোন ক্লজে আছে? 1 2 3 4, 2 নম্বর ক্লজে আছে ডাবল জিওপার্ডি, ঠিক আছে। 1 নম্বর ক্লজে কি আছে? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, ঠিক আছে, মানে যখন যে ল চলছে সেই অনুযায়ী সাজা দিতে হবে। আর 2 তো ডাবল জিওপার্ডি, মানে কি একই দোষের জন্য দুরকম সাজা দেওয়া যাবে না, দুবার সাজা দেওয়া যাবে না। আর 3 কি আছে? নো সেলফ ইনক্রিমিনেশন, মানে কনভিক্টকে জোর করে সাক্ষ্য নেওয়া যাবে না। আর 4 বলে কিছু নেই, ঠিক আছে। এটার আনসার কি হবে? ডাবল জিওপার্ডি, ক্লজ 2। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল প্রোহিবিট ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার? মানুষের হচ্ছে ট্রাফিকিং করা, কেনাবেচা করা, আর ফোর্সড লেবার টাকা না দিয়ে কাজ করানো, সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 23-তে এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে যে অধিকার রয়েছে আমাদের সেখানে। অন্য অপশনগুলো তোমরা ট্রাই করো, এখানে আলোচনা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, which article of Indian Constitution mentions that where the same person is appointed as the governor of 2 or more states, the emolument and allowances payable to him her shall be allocated among those states? কোয়েশ্চেনটা এটা যে একজন গভর্নর, ঠিক আছে, তিনি ধরো ওয়েস্ট বেঙ্গলের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে, তাকে আরও অ্যাডিশনাল চার্জ দেওয়া হলো, ধরো তিনি আসামেরও গভর্নর, তো তখন তার স্যালারিটা কি হবে? কিছুটা পোর্শন ওয়েস্ট বেঙ্গল দেবে, কিছুটা পোর্শন আসাম দেবে। তো সেইটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে সেইটার কথা বলা হচ্ছে। কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 158। আর্টিকেল 158-এ কি আছে? কন্ডিশন, গভর্নরের অফিসের কন্ডিশন, ঠিক আছে। 153-তে কি আছে? গভর্নর অফ স্টেট, গভর্নর অফ স্টেট, ঠিক আছে। 56-তে টার্ম, 5 বছরের টার্মে তাকে নিযুক্ত করা হয়। আর 61-তে আছে, 161-এ আছে পার্ডনিং পাওয়ার অফ গভর্নর, যেটা কিনা প্রেসিডেন্টেরও আছে, তাই তো। তাহলে এটার আনসার কি হলো? যে একজন গভর্নর যদি দুটো স্টেটের নিযুক্ত হন, একজনই গভর্নর, তাহলে তাকে দুটো স্টেট থেকেই এমুলমেন্ট অ্যালাউন্সেস দেওয়া হবে, ঠিক আছে। চলো নেক্সট, which article does the Finance Commission of India find a mention? কত নম্বর আর্টিকেলে ফাইন্যান্স কমিশনের মেনশন পাওয়া গেছে? কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 324-এ কি আছে? আর্টিকেল 324-এ আছে ইলেকশন কমিশন, ঠিক আছে, ইলেকশন কমিশন। কমেন্ট করো কে এখন ইলেকশন কমিশনার। আর্টিকেল 280-তেই আছে ফাইন্যান্স কমিশন, ঠিক আছে। 280-তে ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশনের কম্পোজিশন কি না? একজন চেয়ারম্যান আর হচ্ছেন প্লাস 4 আদার মেম্বার। কে ইনাদেরকে অ্যাপয়েন্ট করেন? দে আর অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, ওকে। আর এখন কোন ফাইন্যান্স কমিশন অ্যাক্টিভ রয়েছে? 15th ফাইন্যান্স কমিশন, ঠিক আছে। যদিও বা 16th ফাইন্যান্স কমিশনকে সরি 15th ফাইন্যান্স কমিশন এখন অ্যাক্টিভ কাজ করছে। আর 16th ফাইন্যান্স কমিশন কিন্তু প্রেসিডেন্ট অলরেডি কনস্টিটিউট করে দিয়েছেন, যেটা কিনা কাজ শুরু করবে 1 এপ্রিল 2026 থেকে, ঠিক আছে। ফাইন্যান্স কমিশনের কাজ কি?
সেন্টার যে সেন্টার আর স্টেটের মধ্যে যে অ্যালোকেশন হয়, ফান্ড অ্যালোকেশন হয়, সেইটা দেখা হচ্ছে ফাইন্যান্স কমিশনের কাজ। ঠিক আছে, আর্টিকেল 280। আর 315-তে কি আছে? ইউপিএসসি আর স্টেট পিএসসি। আর 112-তে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট মিনস বাজেট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট অফ 2022 কবে এসছে? বায়োলজিক্যাল, এগুলোও কোয়েশ্চেন হয়ে যেতে পারে, মানে কোয়েশ্চেন থেকেই আবার কোয়েশ্চেন হয়ে যেতে পারে যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কবে এসছে? 2002-এ। ঠিক আছে, ওয়াজ পাসড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইট ফুলফিল আইডিয়ালস অফ হুইচ আর্টিকেল অফ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি দেখো 43-এর এতে কি ছিল? ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি ছিল, রাইট? 47-এর এতে কি ছিল? 47-এর এ বলে কিছু ছিল না অ্যাকচুয়ালি, 47 করে দুটো আর্টিকেল ছিল, একটা সোশ্যালিস্টিক প্রিন্সিপালে ছিল আর একটা গান্ধীয়ানে ছিল, রাইট? 48-এর এতেই আছে যে এনভায়রনমেন্ট, লেক, ফরেস্ট এইগুলোকে প্রোটেক্ট করার কথা। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি তাহলে 48-এর এ হবে। আর 50-তে কি আছে? সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি। চলো নেক্সট, as per article dash of the Indian constitution the council of ministers are collectively responsible to the Lok Sabha। কি বলছে? যে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স এরা কালেকটিভলি মানে সবাই মিলে কার কাছে রেসপন্সিবল? লোয়ার হাউসের কাছে, মানে এলএস এর, লোকসভার কাছে। সেটা কত নম্বর দেখো, আর্টিকেল কিন্তু দেয়নি, সাবক্লজ দিয়েছে। 75 নম্বর আর্টিকেলে অ্যাকচুয়ালি আছে কি? আছে হচ্ছে আদার প্রভিশনস, আদার প্রভিশনস। ঠিক আছে, এইবার সাবক্লজ করে দেওয়া হয়েছে 51-এর সাবক্লজ 1-এ কি আছে? যে প্রেসিডেন্ট কি করবেন? প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড পিএম, প্রেসিডেন্ট হচ্ছেন পিএম কে অ্যাপয়েন্ট করবেন, আর পিএম এর রেকমেন্ডেশনে কাউন্সিল অফ মিনিস্টার অ্যাপয়েন্টেড হবেন বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করবেন কাউন্সিল অফ মিনিস্টারকে, কিন্তু রেকমেন্ডেশনটা কে দেবেন? পিএম দেবেন। আর 75-এর সাবক্লজ 75-এর সাবক্লজ 2-তে, ক্লজ 2-তে কি আছে? সাবক্লজ নয়, ক্লজ 2-তে কি আছে? এরা হচ্ছে এই যে পিএম আর কাউন্সিল অফ মিনিস্টার এরা প্লেজার অফ দ্য প্রেসিডেন্টে থাকবেন। মানে কি? প্রেসিডেন্ট চাইলে কি ইনাদেরকে সরিয়ে দিতে পারবেন যখন খুশি? প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট মানে না, যতক্ষণ লোয়ার হাউসে এদের মেজরিটি আছে এদেরকে কেউ সরাতে পারবেন না। আর 75-এর ক্লজ 3-এ কি আছে? এরা কালেকটিভলি রেসপন্সিবল থাকবেন, মানে কাউন্সিল অফ মিনিস্টার কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা। তাহলে এটার আনসার কি হবে? 75-এর সাবক্লজ 3, সাবক্লজ নয় ক্লজ 3। ওকে, which article of the Indian constitution mention about the right of the governor to address and to send messages to the house or houses of the state legislature? State legislature ধরো এই হচ্ছে স্টেট লেজিসলেচার, ঠিক আছে? তার কটা হাউস হয়? দুটো হাউস হয়, একটা হয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এসএলএ বললাম, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটাকে কি বলা হয়? বিধানসভা ভোট হয়। আর একটা হয় স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, যেটা হয় কি? বিধান পরিষদ। ওকে, তো এই বিধান পরিষদটা সব রাজ্যে নেই, যেরকম ওয়েস্ট বেঙ্গলেই নেই, তো সেখানে দুটো হাউসের ব্যাপারই নেই। তো এই দুটো হাউসে গভর্নর অ্যাড্রেস পাঠাতে পারবেন আর অ্যাড্রেস করতে পারবেন আর মেসেজ পাঠাতে পারবেন। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? সেটা হচ্ছে আর্টিকেল 175-এ বলা হয়েছে। আর 76-এ কি বলা আছে? 176-এ স্পেশাল অ্যাড্রেসের কথা বলা হয়েছে। কার স্পেশাল অ্যাড্রেস? স্পেশাল অ্যাড্রেস কার? গভর্নরেরই স্পেশাল অ্যাড্রেস। কখন দিয়ে থাকেন না? প্রত্যেক জেনারেল ইলেকশন হয়ে যাওয়ার পর সাধারণত গভর্নর প্রথম সেশন যেটা হয় সেখানে স্পেশাল অ্যাড্রেস দিয়ে থাকেন। আর 170-এ কি আছে? এই যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর কম্পোজিশন, মানে বিধানসভার কম্পোজিশন। সবাই কমেন্ট করো তো যে আমাদের রাজ্যে কত বিধানসভায় সিট? কমেন্ট করো সবাই। আর 172-এ কি আছে? স্টেট লেজিসলেচারের ডিউরেশন, স্টেট লেজিসলেচারের কি বললাম? ডিউরেশন।
দেখো এই হাউসটার ডিউরেশন তো 5 ইয়ার্স, তাই তো 5 বছর অন্তর বিধানসভার ভোট হয়। এসএলসির কি কোনো ডিউরেশন আছে? না, এটা তো পার্মানেন্ট চেম্বার, তাই তো এটাকে ভাঙা যায় না, তো এটা ডিউরেশনের গল্প নেই। আর এসএল এর কম্পোজিশন সবাই কমেন্ট করবে কিন্তু অবশ্যই, যে হচ্ছে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে বিধানসভায় সিট কত। নেক্সট কোয়েশ্চেন দেখো, which article of the Indian Constitution mentioned that law declared by Supreme Court, Supreme Court যে law declared করবে shall be binding on all the courts within the territory of India, ভারতের টেরিটরির মধ্যে সুপ্রিম কোর্ট যে ল ডিক্লেয়ার করবে সেটা ভারতের টেরিটরির মধ্যে বাইন্ডিং থাকবে, সেটা কত নম্বর আর্টিকেল বলছে? 141 নম্বর আর্টিকেল বলছে। 141 নম্বর আর্টিকেলে কি আছে? অ্যানসিলিয়ারি পাওয়ার, মানে অন্যান্য আনুষঙ্গিক যে পাওয়ারগুলো সুপ্রিম কোর্টের রয়েছে সেইগুলো। 144 আর 43 হচ্ছে প্রেসিডেন্ট কোনো বিষয়ে অ্যাডভাইস চাইতে পারেন কার কাছে? সুপ্রিম কোর্টের কাছে। এবার সুপ্রিম কোর্ট যে অ্যাডভাইসটা দিল প্রেসিডেন্টকে সেটা কিন্তু প্রেসিডেন্টের ওপর বাইন্ডিং নয়, প্রেসিডেন্ট মানতেও পারেন আবার নাও মানতে পারেন। আর 144 নম্বরের আর্টিকেলে কি বলছে? যত সিভিল আর জুডিশিয়াল অথরিটি আছে টেরিটরির মধ্যে সেটা সুপ্রিম কোর্টের এইড আর অ্যাডভাইসে কাজ করবে। এটার আনসার কি বললাম? যে সমস্ত ল ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট বাইন্ডিং থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, আর্টিকেল নাম্বার 141। ওকে, which article of the Indian Constitution mention about the salaries and allowances of chairman and deputy chairman of Rajya Sabha and speaker and deputy speaker of Lok Sabha? রাজ্য সভায় থাকেন কে? চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে, চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান। লোকসভায় কে প্রিসাইড করেন? স্পিকার, স্পিকারের যদি অ্যাবসেন্ট হন তাহলে ডেপুটি স্পিকার। এদের স্যালারি অ্যালাউন্সেসের কথা কোথায় বলা হয়েছে? তো এটা বলা হয়েছে দেখো 97 নাম্বার আর্টিকেলে, ঠিক আছে। স্যালারি অ্যালাউন্সেসের কথা কোথায় বলা হয়েছে? 97। আর 98-এ কি বলা হয়েছে? সেক্রেটারিয়েট অফ পার্লামেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, অন্য আর্টিকেলগুলো তোমরা চেষ্টা করবে। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন দ্যাট দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্যাল বি দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট? ভাইস প্রেসিডেন্ট বাই ডিফল্ট কি হয়ে যান? রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যান, এক্স অফিসিও চেয়ারম্যান। তো সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? সেটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 89-এ। 89-এ কি বলা হয়েছে? যে ভাইস প্রেসিডেন্ট ভিপি হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। শুধু ভিপির কথা বলা হয়নি, মানে চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান দুজনের পোস্টের কথাই বলা হয়েছে। চেয়ারম্যান আর কি বললাম? ডেপুটি চেয়ারম্যান, এই দুটো পোস্টের কথাই হচ্ছে 89 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে, ঠিক আছে। 90 আর্টিকেলে কি বলা হয়েছে? যে হচ্ছে ডেপুটি চেয়ারম্যানের রেজিগনেশন, রিমুভাল, ভ্যাকেশন যে হবে ক্যাজুয়াল ভ্যাকেন্সি, সেইটা 90 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। আর 93 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? যখন এদের রিমুভাল প্রসিডিওর চলছে তখন এরা প্রিসাইড করতে পারবেন না। আর 100-তে কি বলা হয়েছে? 100-তে হচ্ছে ভোটিং ইন দ্য হাউস, কোরাম, এইসবের কথা বলা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন, অ্যাবলিশন অফ টাইটেলস ইজ মেনশনড ইন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? টাইটেল অ্যাবলিশনের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 18-এ, তাই তো। এই আর্টিকেলগুলো তোমরা চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন দ্যাট দ্য স্টেট শ্যাল এন্ডিওভার টু অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন? স্টেট হচ্ছে কি করছে? এগ্রিকালচার আর অ্যানিমাল হাজবেন্ডারি সায়েন্টিফিক লাইনে করছে, সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 48 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে, তাই তো। 49 নাম্বার আর্টিকেলে মনুমেন্টকে প্রিজার্ভ করার কথা বলা হয়েছে। এগুলো সবই কিন্তু কি বললাম? ডিপিএসপি, ওকে। আর এই প্রত্যেকটা আর্টিকেলই হচ্ছে লিবারাল ইন্টালেকচুয়াল প্রিন্সিপালের পার্ট, লিবারাল ইন্টালেকচুয়াল প্রিন্সিপালের পার্ট, ওকে। এখানে 48-এ বলা হচ্ছে যে এগ্রিকালচার আর অ্যানিমাল হাজবেন্ডারি মডার্ন আর সায়েন্টিফিক লাইনে করতে হবে। 49-এ মনুমেন্টকে প্রিজার্ভ করার কথা। 50-তে হচ্ছে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে সেপারেট করতে হবে। আর 51-এ হচ্ছে ইন্টারন্যাশনাল পিস, ওকে। নেক্সট কোয়েশ্চেন, which article of the Indian Constitution mention about the right of the Advocate General of State to speak in the state legislature? দেখো
যে হাইয়েস্ট ল অফিসার সেন্টারের, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, ইউনিয়ন গভর্নমেন্টের যিনি হাইয়েস্ট ল অফিসার তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, এজি বলেই লিখছি, অ্যাটর্নি জেনারেল বলা হয়। আর স্টেটের যিনি হাইয়েস্ট ল অফিসার তাকে কি বলা হয়? অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল বলা হয়, তাই তো? তো তার এরকম মানে সাজিয়ে গুছিয়ে আর্টিকেল দেওয়া নেই, কিছু ছড়িয়ে ছিটিয়ে আর্টিকেল রয়েছে। এজির পোস্টটা রয়েছে 165-এ, ঠিক আছে? এজির পোস্টটা কোথায় আছে? অ্যাডভোকেট জেনারেলের পোস্টটা কোথায় আছে? 165-এ। 177 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন, তার রাইট আছে স্টেট লেজিসলেচারে মানে স্টেট লেজিসলেচারের যে দুটো হাউস আছে, বিধানসভা আর বিধান পরিষদ, সেই দুটো কক্ষে তিনি বসতে পারবেন, কথা বলতে পারেন, কিন্তু ভোট দিতে পারবেন না। বুঝতে পেরেছো কথাটা আমার? বিধানসভা বিধান পরিষদে অ্যাডভোকেট জেনারেল বসতে পারবেন, কিন্তু ভোট দিতে পারবেন না। সেই রাইটটা কোথায় আছে? 177 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? আর 194-এ কি আছে? এটাও হচ্ছে অ্যাডভোকেট জেনারেলেরই হচ্ছে পাওয়ার আর প্রিভিলেজের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? তার পাওয়ার আর প্রিভিলেজ যে পাচ্ছেন সেইটার কথা বলা হয়েছে। 170টা তোমরা ট্রাই করো কি আছে, এক্ষুনি বলেছি। চলো নেক্সট। Which article of Indian Constitution mention that the Council of Ministers shall be collectively responsible to the Legislative Assembly of the state? একটু আগে আমরা পড়লাম যে কাউন্সিল অফ মিনিস্টার হচ্ছে লোকসভার কাছে রেসপন্সিবল থাকবে, যেটা সেন্টারের ক্ষেত্রে। এটা দেখো কোয়েশ্চেনটা স্টেটের ক্ষেত্রে বলছে যে কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। এটা হচ্ছে 164-এর ক্লজ বি-তে আছে, ঠিক আছে? নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা, which article of Indian Constitution mention about the salaries and allowances of members of the Legislative Assembly and Legislative Council? বিধানসভায় আর বিধান পরিষদের যে মেম্বারেরা আছেন তাদের স্যালারি অ্যালাউন্সেস এর কথা কোথায় বলা হয়েছে? 195-এ বলা হয়েছে, ঠিক আছে? 195 একটু আগেই বলছিলাম, এখানে এজিরও রাইট আছে, তাই তো? 186-তে কি আছে? 186-তে আছে এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর কাউন্সিল, তাদেরকে যারা প্রিসাইড করেন, কারা প্রিসাইড করেন? চেয়ারম্যান, এটা কিন্তু স্টেটের ক্ষেত্রে পড়ছি, ঠিক আছে? আর ডেপুটি চেয়ারম্যান অ্যান্ড স্পিকার, আর কে? ডেপুটি স্পিকার। এদের স্যালারি অ্যালাউন্সের কথা বলা হয়েছে 186 নম্বর আর্টিকেলে। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটার আনসার 195, মানে মেম্বারদের স্যালারি অ্যালাউন্সেস এর কথা। আর 186-তে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, স্পিকার আর ডেপুটি স্পিকারদের অ্যালাউন্সেস এর কথা বলা হয়েছে। আর 199 আর্টিকেলে কি আছে? মানি বিলের কথা আছে। কার মানি বিল? স্টেটের মানি বিল, ঠিক আছে? 177 এক্ষুনি বলেছি, অ্যাডভোকেট জেনারেলের কথা। লেখো নেক্সট কোয়েশ্চেন, which article of the Indian Constitution mention that a person may be appointed as governor of 2 or more state? একজন একটু আগে দেখছিলাম যে দুটো স্টেটের একজন গভর্নর হতে পারেন, সেক্ষেত্রে স্যালারিটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, সেটা কন্ডিশনে পড়ছিল। এখানে বলছে যে একজন গভর্নর দুটো স্টেটের বা তারও বেশি স্টেটের হতে পারেন, সেটা কত নম্বর আর্টিকেলে বলছে? যেটা গভর্নরের পোস্ট সেটাতেই বলা হয়েছে। আগে কিন্তু একজন গভর্নর একজন স্টেটেই থাকতে পারতেন। 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এসেছে কবে? 1956-এ। সেখানে কি বলা হলো যে একজন গভর্নর একটা স্টেটের সাথে সাথে অ্যাডিশনাল অন্য কোনো চার্জও, অন্য কোনো স্টেটেরও চার্জ নিতে পারেন। সেটা কত নম্বর আর্টিকেল বলছে? কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1956, যেটা কিনা বলছে যে একজন হতে পারবে না। 153 নম্বর আর্টিকেলে তাহলে কি বলা হলো? যে গভর্নর অ্যাপয়েন্টেড হবেন একটা বা তার বেশি স্টেটে। 156 নম্বর আর্টিকেলে কি আছে? গভর্নরের টার্ম কত বছরের জন্য নিযুক্ত করা হয়? 5 বছরের জন্য। 58-তে কি আছে? কন্ডিশন, কি কি কন্ডিশন হবে গভর্নরের অফিসে। আর 160-এ তার ডিসচার্জ অফ ফাংশন, তার ফাংশনটা ডিসচার্জ করার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, which article specifies the procedure of amending the Indian Constitution? কত নম্বর আর্টিকেলে অ্যামেন্ডমেন্ট করার কথা বলা হয়েছে কনস্টিটিউশনকে? আর্টিকেল 368। একটাই আর্টিকেল আছে অ্যামেন্ডমেন্টে, সেটা হচ্ছে আর্টিকেল 368, যেখানে দু রকম অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে।
কি না হচ্ছে একটা হচ্ছে স্পেশাল মেজরিটি দিয়ে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যাবে, আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি মানে যেটা কিনা 2/3 মেজরিটি প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, প্লাস হচ্ছে হাফ অফ স্টেট র্যাটিফিকেশন, মানে স্টেটের অ্যাসেম্বলি থেকেও, স্টেটের হচ্ছে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে সেখান থেকেও সিম্পল মেজরিটিতে বিলটাকে পাস হয়ে আসতে হবে, অ্যাটলিস্ট হাফ স্টেটের। ঠিক আছে, তো সেটা কত নম্বর আর্টিকেল? 368। নেক্সট দেখো, which article of Indian constitution state that there shall be a high court for each state? কোথায় বলছে যে there shall be a high court for each state? কত নম্বর আর্টিকেলে বলছে? আর্টিকেল 214 তে বলছে। ঠিক আছে, আর্টিকেল 214 তে কি বলছে? যে হাই কোর্ট ফর ইচ স্টেট থাকবে, প্রত্যেক স্টেটের একটা করে হাই কোর্ট থাকবে। যদিও বা এখানেও সেম জিনিস হয় যে একটা হাই কোর্ট দুটো স্টেটের কাজ করে। আর অন্য অপশনগুলো তোমরা ট্রাই করো, দেখো পারো কিনা। Which article of Indian Constitution mention about the qualification membership of the state legislature? State legislature এর মেম্বার হতে গেলে কি কোয়ালিফিকেশন লাগবে? কি কোয়ালিফিকেশন লাগে ভোটে দাঁড়াতে গেলে? লেখো দেখি। তো এটার আনসার হবে 173 নম্বর আর্টিকেল। ঠিক আছে, সেখানে হচ্ছে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। আর 174 নম্বরের আর্টিকেলে কি বলা হয়েছে? সেশনস, স্টেট লেজিসলেচারে সেশনের কথা বলা হয়েছে। আর সেশন, প্রোরোগেশন, ডিসলিউশন, হাউস ডিসলিউট হতে পারবে, প্রোরোগ হতে পারবে, সেটা 174 নম্বর আর্টিকেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। Which article of Indian Constitution deal with the Union Executive? কত থেকে কত রেঞ্জে হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ? ইউনিয়ন এক্সিকিউটিভে কারা পড়েন? দেখো, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে, তো এটা কত নম্বর আর্টিকেলে পড়বে? কত রেঞ্জ হবে? পার্লামেন্ট নয় কিন্তু, মনে রাখো এক্সিকিউটিভে পার্লামেন্ট কিন্তু পড়বে না। ওকে, পার্লামেন্ট পড়বে না, কারণ কি? এটা তো লেজিসলেচার, এটা তো এক্সিকিউটিভ নয়, তাই তো। তো 52 থেকে কি হবে রেঞ্জ? 78। 52 থেকে প্রেসিডেন্ট স্টার্ট হচ্ছে, 78-এ পিএম এর আর কাউন্সিল অফ মিনিস্টার আর্টিকেল শেষ হচ্ছে, তো এইটা হবে রেঞ্জ 52 থেকে 78। হুইচ আর্টিকেল ডিল উইথ দ্য ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট? কত নম্বর আর্টিকেলে হচ্ছে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা হয়েছে? কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 66-এ হচ্ছে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন। 74-এ কি আছে না কাউন্সিল অফ মিনিস্টার কম এইড আর অ্যাডভাইস করবেন কাকে? প্রেসিডেন্টকে। ঠিক আছে, সেটা বলছে 74 নম্বর আর্টিকেল। আর 70 নম্বর আর্টিকেল আর 52 নম্বর আর্টিকেল একটু আগে আলোচনা হয়েছে, চেষ্টা করো আনসার দাও। নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following article of Indian Constitution mention that all executive action of the government of India shall be expressed to be taken in the name of the president? যত এক্সিকিউটিভ কাজ, যত কাজ হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে, সেটা কার নামে হয়? প্রেসিডেন্টের নামে হয়। তো সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 77। আর্টিকেল 77-এ কি বলছে? যে যত গভর্নমেন্টের কাজ হবে সেটা কার নামে হবে? প্রেসিডেন্টের নামে। 67-এ কি আছে? 66-এ এক্ষুনি কি পড়লাম? ভাইস প্রেসিডেন্টের ইলেকশন। 67-এ হচ্ছে ভাইস প্রেসিডেন্টের টার্ম, 5 বছরের টার্ম। 81 নম্বর আর 48 নিজেরা চেষ্টা করো, আলোচনা হয়েছে আগের কোয়েশ্চেনগুলোয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following article of the Constitution of India provide that the governor appointed the chief minister and later the chief minister recommends the appointment of minister to the governor? কি বলছে? যে গভর্নর কাকে অ্যাপয়েন্ট করেন? সিএম কে অ্যাপয়েন্ট করেন। ঠিক আছে, গভর্নর আবার কাউন্সিল অফ মিনিস্টার কেও অ্যাপয়েন্ট করেন, কিন্তু রেকমেন্ডেশনটা কার হয়? সিএম এর হয়। সিএম যাকে রেকমেন্ড করবেন কাউন্সিল অফ মিনিস্টার হিসেবে তাকেই গভর্নর অ্যাপয়েন্ট করবেন। তো সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? কত নম্বর আর্টিকেল? 164-এ বলা হয়েছে। এটা ক্লজ আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ক্লজ 1 এখানে বলা হয়েছে। ঠিক আছে, 163, 65 আর 67 নিজেরা চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেন দেখো, which article of the Constitution of India states that the Prime Minister is appointed by President of India? প্রাইম মিনিস্টার এক্ষুনি দেখলাম তো যে হচ্ছে সিএম অ্যাপয়েন্টেড বাই গভর্নর, সেরকম দেখো সেন্টারের ক্ষেত্রে
প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট হন কার দ্বারা? প্রেসিডেন্ট দ্বারা। সেটা কত নম্বর আর্টিকেল? 75। একটু আগে পড়িয়ে এসছি। 75 এর ক্লজ 1 এ বলা হয়েছে যে পিএম অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখো, which article of Indian Constitution mention that the authorities civil and judicial in the territory of India shall act in aid of the Supreme Court? ভারতের টেরিটরির মধ্যে যত সিভিল আর জুডিশিয়াল অথরিটিস আছে তারা কার এইড অ্যাডভাইসে কাজ করবে? সুপ্রিম কোর্টের এইড অ্যাডভাইসে। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 144 নম্বর আর্টিকেল। 43-এ কি আছে? প্রেসিডেন্ট কনসাল্ট করতে পারেন কার সাথে? সুপ্রিম কোর্টের থেকে অ্যাডভাইস চাইতে পারেন, কিন্তু যে অ্যাডভাইসটা সুপ্রিম কোর্ট দেবে সেটা প্রেসিডেন্টের উপরে বাইন্ডিং নয়, ঠিক আছে? আর 141-এ কি আছে? 141 একটু আগে পড়িয়েছি যে সুপ্রিম কোর্ট যে লটা ডিক্লেয়ার করবেন সেটা সবার উপরে বাইন্ডিং থাকবে, সমস্ত কোর্টের উপরে। আর 42-এ হচ্ছে কমপ্লিট জাস্টিস দিতে পারবে সুপ্রিম কোর্ট, রাইট? নেক্সট কোয়েশ্চেন দেখো, আর্টিকেল 149 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ, 149-এ কি আছে? দেখো 148 থেকে 151 এই আর্টিকেলটা হচ্ছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যিনি অডিট করেন, রাইট? তো সেটা আর্টিকেল 149-এ কি আছে? ডিউটিজ আর পাওয়ার অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। দেখো কোয়ালিফিকেশনের কোনো আর্টিকেল হয় না, টার্মেরও আর্টিকেল নেই, অ্যাপয়েন্টমেন্টেরও আর্টিকেল নেই, ঠিক আছে? 148-এ ক্যাগের পোস্ট আর 49-এ আছে ডিউটিজ অ্যান্ড পাওয়ার অফ ক্যাগ, রাইট? নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট আর্টিকেল 129? কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে? আর্টিকেল 129 কি বলছে? ইট প্রোভাইড ফর দ্য সুপ্রিম কোর্ট টু অ্যাডভাইজারি ওপিনিয়ন টু দ্য প্রেসিডেন্ট। এক্ষুনি পড়িয়েছি, এটা কত নম্বর আর্টিকেল? 143। ইট প্রোভাইড ফর দ্য সুপ্রিম কোর্ট টু বি কোড অফ অরিজিনাল জুডিসডিকশন, এটা হবে 131 নম্বর আর্টিকেল। ইট প্রোভাইড ফর দ্য সুপ্রিম কোর্ট টু বি কোড অফ রেকর্ড, সমস্ত রেকর্ড রাখবে কোর্ট, সেটা 129। এইটাই হবে আনসার, ঠিক আছে? আর ইট প্রোভাইড ফর দ্য সুপ্রিম কোর্ট, এটা তো আনসার হয়ে গেছে, তো নেক্সট আর অপশন পড়ে লাভ নেই। নেক্সট চলো, হুইচ অফ দ্য ফলোইং সেট অফ আর্টিকেল ইজ রিলেটেড উইথ দ্য ফিচার অফ এমার্জেন্সি প্রভিশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইমার্জেন্সি প্রভিশনের কথা কত থেকে কততে মেনশন আসে? 352 থেকে 360, রাইট? এখানেই মেনশন আছে, যার মধ্যে 352-তে কি আছে? ন্যাশনাল এমার্জেন্সি, তাই তো? 356-তে কি আছে? স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুলও বলা হয় এটাকে। আর 360-এ আছে ফাইনান্সিয়াল এমার্জেন্সি, রাইট? তাহলে এটার আনসার কি হবে? 352 থেকে 360। চলো নেক্সট দেখো, লাস্ট কোয়েশ্চেন, আর্টিকেল 323 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ। 323-তে কি রয়েছে? দেখো 315 থেকে 323 এটা হচ্ছে ইউপিএসসি আর স্টেট পিএসসি, যেটা কিনা কনস্টিটিউশনাল বডি, রাইট? তো 323-এ কি আছে? 323-এ আছে রিপোর্ট অফ পাবলিক সার্ভিস কমিশন। 322-এ কি আছে? এক্সপেন্সেস অফ পাবলিক সার্ভিস কমিশন। ফাংশন অফ পাবলিক সার্ভিস কমিশন কিসে আছে? 320-তে আছে পাবলিক সার্ভিস কমিশনের ফাংশন। আর পাওয়ার টু এক্সটেন্ড ফাংশন অফ পাবলিক সার্ভিস কমিশন কততে আছে? 321-এ আছে, ঠিক আছে? তাহলে 323-এ কি আছে? রিপোর্ট অফ পাবলিক সার্ভিস কমিশন। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে তোমরা কত না মার্কস পেয়েছো, আর কি কি সুবিধা আছে সেটাও লিখবে। আর এই সমস্ত মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। এই ছিল আজকের ক্লাস। চলো টাটা, টেক কেয়ার।